সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাস্টিয়ান ভর্তিযুদ্ধ ভাই বোনেরা, দেখতে দেখতে সাস্ট তার ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণার পরপরই 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষার জন্য সম্পূর্ণ সার্কুলার কিন্তু প্রকাশ করে ফেলেছে। সেটা সম্পর্কে আশা করি যে অধিকাংশ শিক্ষার্থী জেনে গেছো, কিন্তু তার সত্যতা কতটুকু তা নিয়ে কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে। কারণ অদ্যবর্তী তোমরা যে ভিডিওগুলা থেকে সার্কুলার সম্পর্কে ধারণা পেয়েছো, সেগুলা 2024-25 সেশনে অনুষ্ঠিত হতে যে ভর্তি পরীক্ষা হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ধারণা দেওয়া হয়েছে। চলো আজকের ভিডিওতে আমরা 2025-26 সেশনের সাস্টের যে ভর্তি পরীক্ষাটা হবে সেই ভর্তি পরীক্ষার সম্পূর্ণ সার্কুলার সম্পর্কে জানবো। এই সার্কুলারটা দেখার পর তোমরা ধারণা পাবে যে 2024-25 সেশন থেকে 2025-26 সেশনের ভর্তি পরীক্ষাটা কতটুকু স্বতন্ত্র হবে। তো চলো দেখি। তো ভর্তি পরীক্ষার সার্কুলারে প্রথমে যেটা বলা হয়েছে যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে সেটা 13 এবং 14 জানুয়ারি মঙ্গল এবং বুধবার অনুষ্ঠিত হবে। এই ভর্তি পরীক্ষাটা তোমার এ এবং বি ইউনিটে অনুষ্ঠিত হবে। সো যারা বিজ্ঞান শাখা থেকে এসএসসি এবং এইচএসসি পাস করেছো তারা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এ এবং বি ইউনিটে আবেদন করতে পারবে। একইভাবে তোমরা যারা বাণিজ্য এবং মানবিক শাখা থেকে পাস করেছো তারা এই বি ইউনিটে আবেদন করতে পারবে। সো এখানে বলা হয়েছে যে বিষয়টা ইউনিটের যে স্টুডেন্ট গুলো আছে সেই ইউনিটের স্টুডেন্ট গুলা ইউনিটে তো পরীক্ষা দিতে পারবেই, পাশাপাশি তাদের বিভাগ পরিবর্তনের মাধ্যমে এই বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তার জন্য তারা আবেদন করতে পারবে। একইভাবে যারা বাণিজ্য শাখার আছে অর্থাৎ সি ইউনিটের স্টুডেন্ট যারা আছে তারা বিভাগ পরিবর্তনের মাধ্যমে এই মানবিক শাখায় পরীক্ষা দিতে পারবে। সো এটাই হচ্ছে বিভাগ পরিবর্তনের বিষয় এবং মূল যে বিজ্ঞপ্তিটা সেটা। ভর্তি পরীক্ষার তারিখ এবং সময়। দেখো একটু আগে ধারণা পেয়েছি যে দুইটা ইউনিটে আবেদন নেওয়া হবে, সেটা হচ্ছে এ অর্থাৎ বিজ্ঞান, বি ইউনিট অর্থাৎ সমন্বিত ইউনিট যেটা বিজ্ঞান, আণবিক এবং বাণিজ্য। অর্থাৎ এ ইউনিট যেটা আছে এই বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে তোমার 13 জানুয়ারি 2026 মঙ্গলবার বিকাল 3টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত। আর বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে তোমার 14 জানুয়ারি বুধবার বিকাল 3টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত। এই যে 13 তারিখ এবং 14 তারিখ 3টা থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীকে 2টা 30 মিনিটে তার নির্ধারিত কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। এই সময় থেকে আরো 30 মিনিট আগে তার আসনটা রিসিভ করতে হবে। চলো জানি ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং এর সময়টা কি। দেখো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024-25 সেশন থেকে যে তোমার অনুষ্ঠিত হওয়ার স্থান ছিল তা কমে দুইটা কেন্দ্রে নির্ধারণ করা হয়েছে। একটা হচ্ছে তোমার সিলেট আর একটা হচ্ছে তোমার ঢাকা। তো ঢাকার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে ঢাকায় নির্বাচিত কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে আসন সংখ্যা হচ্ছে সীমিত। যদি ঢাকার কেন্দ্রগুলো আসন ফিল আপ হয়ে যায় তবে তোমার এই সিলেটে এসে ভর্তি পরীক্ষা দিতে হবে। সিলেটের যে শ্বাস ছাড়াও অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমার আসন চালানো হবে সেখানে এসে ভর্তি পরীক্ষা দিতে হবে। সো যাদের বাসা দূরে, ধরো চট্টগ্রাম কিংবা সাতক্ষীরা, ভোলা, বরিশাল, সো তারা চেষ্টা করবা যে 8ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে, সেই 8ই ডিসেম্বরের 9-10 তারিখের দিকে আবেদনটা করে ফেলবা। কারণ দেখা যায় ফার্স্ট ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে আবেদন হতে একটু সমস্যা হয়, তবে আশা করা যায় যে 2025-26 সেশনে তেমন কোনো সমস্যা হবে না। সো তোমরা দ্রুত আবেদন করে ফেলো। তবে ইউনিটের আরেকটা যে সাব সেকশন আছে সেটা হচ্ছে তোমার এ টু, এটা হচ্ছে তোমার আর্কিটেকচার। যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবা তারা একমাত্র এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার কেন্দ্রটা সিলেক্ট করতে হবে, কারণ তাদেরকে এক্সট্রা কিছু প্রশ্ন আনসার করতে হয়।
ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা। প্রথমেই বলে নিচ্ছি, সাস্টে কিন্তু তোমার সেকেন্ড টাইম ওরা ভর্তি পরীক্ষা দিতে পারে। সো যদি সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দিতে থাকে, তো তাদের ক্ষেত্রে সালটা হচ্ছে যারা 2024-25 সেশনে এইচএসসি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সাধারণ অথবা কারিগরি বোর্ড অথবা মাদ্রাসা বোর্ডে যারা উত্তীর্ণ হয়েছে, একই সাথে 2022-23 সালে অনুষ্ঠিত তোমার এসএসসি অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় যারা সাধারণ, কারিগরি অথবা মাদ্রাসা বোর্ডের আন্ডারে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারাই কিন্তু এই সাস্ট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন যারা ইউনিট থেকে উত্তীর্ণ হয়েছে তাদের আবেদন করার যোগ্যতা হচ্ছে এই এসএসসি এবং এইচএসসি তে তোমার ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, যেটা কিনা এখানে দেওয়া আছে। সো তোমার এখানেও 3 পয়েন্ট, পাশাপাশি হচ্ছে এখানেও 3 পয়েন্ট রয়েছে। সো দুইটাকে যদি যোগ করে দেখবা এইখানে সর্বমোট জিপিএ দেওয়া হয়েছে 6.5, যা কিনা কম। সো তোমার ওই দুইটা জিপিএ থাকতে হবে 6.50। একইভাবে যারা তোমার বি ইউনিট থেকে উত্তীর্ণ হয়েছে তাদের এই এসএসসি এবং এসএসসির ন্যূনতম 3.0 সহ মোট 6 পয়েন্ট থাকতে হবে, তবেই কিন্তু তুমি এই সাস্ট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। আবেদন জানলে, এখন আবেদনটা কবে থেকে কতদিন পর্যন্ত চলবে চলো সেটা জানি। দেখো, সাস্ট ভর্তি পরীক্ষার আবেদন চলবে 12 দিন, অর্থাৎ 8ই ডিসেম্বর থেকে তোমার 20শে ডিসেম্বর 2025 পর্যন্ত। সেই আবেদনটা চলবে এখানে সাস্ট ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে। এই যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা কিভাবে হবে সেই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে। এই বিষয়গুলো তোমাদের একটু গুরুত্ব, সেটা হচ্ছে যে সাস্ট ভর্তি পরীক্ষাটা সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে হবে, এখানে কোনো রিটেন নাই, আলাদা কোনো প্রিপারেশন নিতে হবে না। আর এই পরীক্ষাটা তোমাকে কালো কালির বল পেন দ্বারা ও এমআরআই শিটে উত্তর করতে হবে। পরীক্ষায় নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ইউজ করা যায়। অবশ্যই সাস্ট ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমার মডেল কিন্তু দেওয়া হয়েছে। সেই মডেলটা পাওয়ার জন্য এখানে দেখো লিঙ্ক দেওয়া আছে। সো এই লিঙ্কে গিয়ে যদি তোমরা সার্চ করো তবে ক্যালকুলেটর মডেল সম্পর্কে ধারণা পেয়ে যাবা। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় প্রণয়ন করা হবে। দুইটা ভার্সন, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। সাধারণত বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলা ভার্সনে পরীক্ষা দিয়ে থাকে এবং ইন্টারন্যাশনাল যদি কোনো স্টুডেন্ট থাকে তবে ইংলিশ ভার্সনে পরীক্ষা দিয়ে থাকে। তবে এই দুইটা ভার্সন তোমাকে ভর্তি পরীক্ষার যখন আবেদন করতে যাবা সেইখানে অবশ্যই সেটা পূরণ করতে হবে, এখানে কিন্তু বলে দিছে। তো ভর্তি পরীক্ষার বিষয়, প্রশ্ন সংখ্যা, মোট নম্বর, সময়কাল এবং পরীক্ষার ফি, চলো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানি। ফার্স্ট ভর্তি পরীক্ষা 2026-এর মান বন্টন এখানে দেখতেই পারতেছো। সো ইউনিট ছিল তোমার দুইটাই, এ এবং বি। এ এর আন্ডার দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2। এখানে যে A1টা আছে সেই A1টা হচ্ছে পিওর বিজ্ঞান ইউনিট, অর্থাৎ বিজ্ঞান ইউনিট আন্ডারে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর জন্য তোমার ইউনিট 1 ইউনিটের আন্ডারে পরীক্ষা নেওয়া হবে। আর এইখানে যে A2 আছে সেই A2টা হচ্ছে তোমার আর্কিটেকচার সহ এই বিজ্ঞান ইউনিট। তোমার মন চাচ্ছে যে তুমি আর্কিটেকচারে পড়বা, তাহলে এই ইউনিট এ তোমার পরীক্ষা দেওয়ার পর A2 তে আবার পরীক্ষা দিতে হবে। সো এই A1 এর মান বন্টন হচ্ছে তোমার টোটাল 80টা এমসিকিউ থাকবে, তার মার্ক হচ্ছে 80, আর সময় হচ্ছে তোমার 1 ঘন্টা 30 মিনিট। ফিজিক্স থেকে থাকবে 20, রসায়ন 20, গণিত 20। পরবর্তী যে দুইটা সাবজেক্ট আছে, অর্থাৎ এখানে যে তিনটা সাবজেক্ট যোগ করা হয় তবে দেখবা এখানে হচ্ছে তোমার 60, তাহলে 80 হতে হলে অবশ্যই আর 20 লাগবে। সেই 20-র জন্য এই দুইটা সাবজেক্ট থেকে তুমি যে কোনোটাতে অংশগ্রহণ করতে পারবা, তবে এখানে একটু কন্ডিশন দেওয়া আছে। সো এই কন্ডিশনটা আমরা পরে জানবো। পরবর্তীতে এখানে যে এটুটা আছে, আমি বলেছিলাম যে এটুটা হচ্ছে তোমাদের আর্কিটেকচারের জন্য।
সো যারা আর্কিটেকচারে পড়তে চাও তাদেরকে অবশ্যই সাস্টে কেন্দ্র সিলেক্ট করতে হবে। আমি তোমাদের আবার বলে দিচ্ছি, সেই কেন্দ্রে তোমার অতিরিক্ত ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ক 30 নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তার সময় হচ্ছে তোমার 1 ঘন্টা। ঠিক আছে? পরবর্তী চলো বি ইউনিট সম্পর্কে জানি। বি ইউনিটে আমি বলেছিলাম যে এ ইউনিটের স্টুডেন্টরা বিভাগ পরিবর্তনের মাধ্যমে একইভাবে সি ইউনিটের স্টুডেন্ট বি ইউনিটে বিভাগ পরিবর্তনের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। সো যারা ইউনিট থেকে বি ইউনিটে যায়, অর্থাৎ ইয়ার টু বি, তাদের ক্ষেত্রে প্রশ্ন করা হয় একটা এবং তারা এই প্রশ্নের মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে। একইভাবে যারা সি থেকে বিতে যায়, এই দুইটা ডিপার্টমেন্ট অর্থাৎ বি প্লাস সি মিলে আরেকটা প্রশ্ন করা হয়ে থাকে। এই প্রশ্নের মাধ্যমে দুইটা ইউনিট পরীক্ষা দেয়। যেহেতু দুইটা আলাদা প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিতে যাচ্ছে, সো তাদের মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে দুইটা। চলো লক্ষ্য করি। বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশকৃত পরীক্ষার্থীদের জন্য টোটাল 80 নাম্বার, সব ইউনিটের জন্য 80 নাম্বার। প্রশ্ন সংখ্যা থাকবে 80টা। সো ইংরেজি থেকে থাকবে 15, বাংলা থেকে 10, পদার্থবিজ্ঞান 15, রসায়ন 15, বাংলাদেশ আন্তর্জাতিক প্রসঙ্গ 10, গণিত অথবা জীববিজ্ঞান এই দুইটা থেকে যে কোনো একটাতে তোমার অংশগ্রহণ করতে পারবা, সেটা হচ্ছে 15। সো এই বিষয়গুলো থেকে টোটাল হচ্ছে তোমার 80 মার্ক। পরবর্তীতে যারা মানবিক এবং বাণিজ্য বিভাগ, আমি বলেছিলাম যে এই দুইটা ইউনিট একটা প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দেয়। তো তাদের জন্য মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে ইংরেজি 15, বাংলা 15, মাধ্যমিক পর্যায়ের সাধারণ গণিত, অর্থাৎ তোমার এখানে এসএসসির যে সাধারণ গণিতটা ছিল সেখান থেকে থাকবে 15, যেটা কিনা অনেক টাফ প্রশ্ন হয়। বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গ 10, আইসিটি হচ্ছে 10। এই মার্কগুলো যদি যোগ করা হয় তবে দেখবে সেখানে 65, বাকি থাকে কত 15। সো এই 15 এর জন্য তোমাদের আরো অতিরিক্ত কতগুলো বই পড়তে হয়, যেগুলা কিনা তোমরা তোমাদের এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে কম্পালসারি এবং অপশনাল সাবজেক্ট হিসাবে পড়ে এসেছো। সো সেই বিষয়গুলো হচ্ছে মানবিক শাখার জন্য অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, ইতিহাস সম্পর্কিত এই বিষয়গুলো থেকে 15 নাম্বার আসবে। যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি, ব্যবস্থাপনা সম্পর্কিত 15। এই হচ্ছে তোমার টোটাল 80 মার্কের বি ইউনিটের জন্য মান বন্টন। প্রথমে একটা বিষয় আমি তোমাদেরকে বলি নাই, যদিও আমি আবেদনের তারিখ, আবেদনের ক্ষেত্রে কোন কোন বিষয় যোগ্যতা বলেছি, সেখানে ফি কত ধরা হয়েছে সেটা কিন্তু বলি নাই। সো এখানে আবেদন ফি হচ্ছে যারা শুধু ইয়ার ওয়ান ইউনিটের যে ডিপার্টমেন্ট গুলো আছে সেই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিবা, তাদের ফি ধরা হয়েছে 1250 টাকা। যারা এই ডিপার্টমেন্ট ছাড়াও আর্কিটেকচারে পড়তে চাও তাদের ফি ধরা হচ্ছে 1400 টাকা। যারা তোমার এই বি ইউনিটের বিভাগ পরিবর্তনের মধ্যে পড়তে চাও তাদের ফি ধরা হয়েছে 1200 টাকা। অর্থাৎ তুমি যদি ইউনিট থেকে বি ইউনিটে কিংবা সি ইউনিট থেকে বি ইউনিটে, ইভেন তুমি যদি বি ইউনিটের অর্থাৎ মানবিক শাখা স্টুডেন্ট হও, তোমার ফি হচ্ছে 1200 টাকা। এইখানে আবেদনের যে প্রথম নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যদি একজন শিক্ষার্থী এই A2 তে অ্যাপ্লিকেশন করে তবে তাকে এই A1 এ অ্যাপ্লিকেশন করতে হবে না। সে যদি 1400 টাকা পে করে তবে তার এই 1250 টাকা দিয়ে আবেদন করতে হবে না। কিন্তু সে যদি এই A থেকে B তে এসে অ্যাপ্লিকেশন করে তবে তার A1 এ 1250 টাকা দিয়ে আবেদন করার পরেও তাকে আবার 1200 টাকা দিয়ে এই বি তে আবেদন করতে হবে। আশা করি ক্লিয়ার। বলেছিলাম যে এখানে অপশনালের যে সাবজেক্ট গুলা আছে, এখানে হচ্ছে জীববিজ্ঞান অথবা ইংরেজি, আর এখানে হচ্ছে গণিত অথবা জীববিজ্ঞান। তো এইখানে কন্ডিশন হচ্ছে যদি তুমি আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়তে যাও তবে আর্কিটেকচার ডিপার্টমেন্টের এক্সট্রা যে 1 ঘন্টার 30 মার্কের পরীক্ষা হবে, সেই 30 মার্কের পরীক্ষায় 30-এর তোমার 40% কিন্তু তুলতে হবে। অন্যথায় তুমি সাস্টের আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা না। আরেকটা হচ্ছে যদি তুমি জিইবি এবং বিএমবি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায়
তোমার জীববিজ্ঞান অবশ্যই মাস্ট আনসার করতে হবে। এই দুইটা ডিপার্টমেন্টে পড়ার জন্য এখানে সায়েন্সের স্টুডেন্টের জন্য তোমার এই জীববিজ্ঞান অংশগ্রহণ করতে হবে। 2024-25 সেশনের একটা কন্ডিশন ছিল, যদি তুমি ইয়ার টু বিতে আসো, মানে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে বি ইউনিটে পরীক্ষা দাও, তবে তুমি যদি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তে চাও তবে অবশ্যই ম্যাথে অংশগ্রহণ করতে হবে। সেটা অবশ্যই সব বিভাগ অনুযায়ী যে মার্ক ডিস্ট্রিবিউশন আছে সেটাতে। আর যদি তুমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাও তবে তোমার এসএসসির ইংলিশে এ প্লাস থাকতে হবে। এটা ছিল একটা কন্ডিশন। আর সি ইউনিটের স্টুডেন্টদের জন্য কন্ডিশন ছিল, যদি তারা ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তে যায় তবে এইখানে এসএসসির জেনারেল ম্যাথের যে 15 নাম্বার আছে সেই 15 নম্বরে 40% মার্ক পেতে হবে, যে বিষয়টা কিনা এই সার্কুলারে অস্পষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু রোবট যখন তোমাকে মূল্যায়ন করবে তখন কিন্তু ওই শর্তগুলা তোমার ফিল আপ করতে হবে। সো বি কেয়ারফুল যখন তুমি উত্তর করতে যাচ্ছ। এখন সবকিছু জানলাম, মার্ক ডিস্ট্রিবিউশন উপর তুমি প্রস্তুতি নিলা। প্রস্তুতির পরে অবশ্যই পরীক্ষা দিতে যাবা। পরীক্ষা দিতে গেলে তোমার প্রবেশপত্র লাগবে। তো প্রবেশপত্রটা তোমার এখানে ফার্স্ট ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইটটা তোমার দৃশ্যমান হচ্ছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করার সময় তোমাকে দেওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ভর্তি পরীক্ষা থেকে 72 ঘন্টা অর্থাৎ 3 দিন পূর্বেই তোমার প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্রবেশপত্র তো ডাউনলোড করলে হবে না, সেখানে কিছু নীতিমালা রয়েছে। সেটা হচ্ছে, তুমি যখন ফার্স্ট ভর্তি পরীক্ষার হলে বসতে যাচ্ছ তখন A4 সাইজ পেপারে যে প্রবেশপত্রটা তোমাকে দেওয়া হয়েছে সেই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট নিতে হবে। সো দোকানে গিয়ে তুমি বললেই হবে যে এটা রঙিন প্রিন্ট দেন। তোমার প্রবেশপত্রের 2 কপি প্রবেশপত্র প্রত্যেক ইউনিটের জন্য নিয়ে আসতে হবে। তুমি যদি ইউনিটে অ্যাপ্লিকেশন করে থাকো তবে এটার জন্য হচ্ছে 2 ইউনিট। একইভাবে তুমি যদি বিভাগ পরিবর্তনের মাধ্যমে বি ইউনিটে পরীক্ষা দিয়ে দাও সেখানে কিন্তু 2 কপি প্রবেশপত্র আনতে হবে। অর্থাৎ একজন সায়েন্সের শিক্ষার্থী 2 ইউনিটে পরীক্ষার জন্য তার টোটাল 4 কপি প্রবেশপত্র কিন্তু নিয়ে আসতে হবে। সো বি কেয়ারফুল। পরীক্ষা দেওয়া শেষ, এখন হচ্ছে ফলাফল। সো ফার্স্ট ভর্তি পরীক্ষার ফলাফল তোমার যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবা। এখন মনে একটু প্রশ্ন জাগে যে কত দিনের ভিতরে পাওয়া যাবে। অদ্যবর্তী সাস্টে যে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের জরিপ দেখে আমার অভিজ্ঞতার সাথে মিলিয়ে তোমাদেরকে বলতে পারি যে 1 থেকে 2 কর্মদিবস, সেটা হতে পারে 14 দিন 15 দিনের ভিতরে প্রকাশ পাবে। যেহেতু স্যার 2025-26 সালে একটা এক্সেলেন্ট ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে, সেখানে লক্ষ্য করবা যে দেখা যায় 7 দিন কিংবা এর কম সময়ের ভিতরে ফলাফলটা প্রকাশ করে দিবে আশা করি। এখন আরেকটা বিষয় লক্ষ্য করো, একজন পরীক্ষার্থীর মেধা তালিকা, বিষয়গত যোগ্যতা, পছন্দের ভিত্তিতে আসন থাকা সাপেক্ষে শুধু এক বিভাগে একজন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এখানে যেটা কনফিউজেবল পজিশন সেটা হচ্ছে যে বিষয়গত যোগ্যতা। এইটা জানার না কারণে অনেকে কান্নাকাটি করে বাসায় দিবে। সো বিষয়টা বোঝো। বিষয়গত যোগ্যতা হচ্ছে তোমরা তোমাদের এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে এই বিষয়গুলো কিন্তু পড়ে এসেছে যেগুলা কিনা এখানে রয়েছে। সো এই বিষয়গুলাতে তোমরা যদি এখানে যে বিভাগগুলো আছে সায়েন্স এবং আর্টসের যে বিভাগগুলো আছে এই বিভাগগুলোতে যদি ভর্তি হতে চাও তবে এইখানের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর যে কোনো একটাতে তোমার ন্যূনতম জিপিএ 3.0 থাকতে হবে। যদি এটার থেকে কম থাকে তবে তুমি তোমার পছন্দের ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে না, অন্য ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। এখন তুমি যে ভর্তি হতে যাচ্ছ কোথায় ভর্তি হবা তোমার আসন জানা প্রয়োজন না? কোন ডিপার্টমেন্ট আছে সেটা জানা প্রয়োজন, তাই না? তো চলো সেগুলাও জানি। সো ফার্স্টে এইখানে যে আসনটা হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে 1566টি। সেটা কিন্তু সত্যিকার অর্থে আসন নয়, সেইখানে কিছু আসন তোমার লুকানো হয়েছে। কারণ এই বিষয়টা নিয়ে
কিছুদিন পর পর আন্দোলন হয়, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে। ফার্স্টের টোটাল আসন হচ্ছে তোমার 1643, 1643টা হচ্ছে তোমার টোটাল আসন, কিন্তু এখানে দেওয়া হয়েছে 1566টা, যেটা কিনা এই দুই ইউনিট অর্থাৎ এ ইউনিট এবং বি ইউনিটের জন্য। তো চলো জানি যে এই আসনের যে বৈষম্যটা আছে সেটা। তোমার এ ইউনিটের টোটাল আসন হচ্ছে 985টা এবং ডিপার্টমেন্ট হচ্ছে তোমার 19টা। এটা কিন্তু তোমার এখানে যে আর্কিটেকচার আছে সেই আর্কিটেকচার সহ আসনও এতগুলা, ডিপার্টমেন্ট হচ্ছে 19টা। তো এখানে ডিপার্টমেন্ট গুলো তোমরা দেখতেই পারতেছো। তো ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রথম যে দুইটা ডিপার্টমেন্ট ফিজিক্স এবং কেমিস্ট্রির আসন হচ্ছে 65 করে, ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স হচ্ছে 80 করে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি হচ্ছে 100, সিপি আছে, সিপি থেকে এখানে আইপি, সি ডবল ই, ট্রিপল ই হচ্ছে তোমার 50 করে আসন। এখানে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি হচ্ছে 40, পিএমই পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং হচ্ছে 35, খুব গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট। ভূগোল এবং পরিবেশ জিডব্লিউ হচ্ছে 50, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 35, সমুদ্র বিজ্ঞান হচ্ছে 30, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 50, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি জিবি এবং বিএমবি। এখানে কিন্তু শর্ত দেওয়া আছে, সেটা কিন্তু আমি তোমাদের পূর্বেই বলেছি। তো আসন হচ্ছে 35 করে, এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে 55। আর এইখানে যে আর্কিটেকচার আছে সেই আর্কিটেকচারের জন্য সিট হচ্ছে তোমার 30টি। এই হচ্ছে টোটাল 19টি ডিপার্টমেন্টের 985টা আসন। এখন চলো জানি যে বি ইউনিটের আসন কতগুলো আছে এবং কিভাবে বন্টন করা হয়। দেখো, বি ইউনিটের ক্ষেত্রে আমি আর্টসের স্টুডেন্ট হিসাবে মনে করি যে এখানে একটা আসন বৈষম্য হয়, যেহেতু এটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো এখানে টোটাল আসন হচ্ছে তোমার ভাইয়া 581টা। এই 581টা তিনটা ডিপার্টমেন্টের মাধ্যমে বন্টন করা হবে। সেটা হচ্ছে, প্রথমে এখানে যে আসনগুলা দেখা যাচ্ছে এই আসনগুলা সায়েন্সের স্টুডেন্টের ভিতর বন্টন করা হবে। দ্বিতীয়ত যে আসনগুলো আছে এগুলো আর্টসের স্টুডেন্টের, তৃতীয়ত এটা হচ্ছে কমার্সের স্টুডেন্টের, যে বন্টন করা হবে। সো বি ইউনিটের টোটাল ডিপার্টমেন্ট হচ্ছে তোমার 9টা। এই ডিপার্টমেন্ট গুলো হচ্ছে ইকোনমিক্স, সোশিওলজি, পলিটিক্যাল স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এএনপি, সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ এবং বাংলা। সো এই হচ্ছে টোটাল 581টি আসন। এই যে আসনগুলো দেওয়া হবে, এই আসনগুলো দেওয়া হবে যে আলাদাভাবে অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষার আলোকে আলাদাভাবে যে মেধা তালিকা প্রণয়ন করা হয়, সেই মেধা তালিকা এমন নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে। ষষ্ঠের আমি বলেছিলাম যে টোটাল আসন হচ্ছে তোমার 643, কিন্তু এখানে দেওয়া হয়েছিল যে 1566টি। মাঝখানে যে গ্যাপটা থেকে গেছে, যে আসন গুলা রয়ে গেছে, সেগুলা হচ্ছে যে কিছু কোটা আছে, সেই কোটার জন্য তোমার 77টা আসন বরাদ্দ আছে। সেই কোটাগুলা হচ্ছে যে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আছে তোমার 28টা, একটু ডেভেলপ করছে আর কি, যাতে একটু বুঝতে কঠিন হয়, যেহেতু এই কোটাগুলা নিয়ে এখনো আন্দোলন চলছে। আশা করা যায় যে কিছুদিন পরেই দেখবা শুরু হয়ে গেছে। ডিসেবিলিটি মেরিট এলোকেশন মানে হচ্ছে প্রতিবন্ধী কোটা আছে 14টা, টি মেরিট এলোকেশন হচ্ছে চা শ্রমিকের 5টা, এবং পোষ্য কোটা আছে 20টা, যা কিনা হিউজ। আর খেলোয়াড় কোটা আছে তোমার 10টা। এই হচ্ছে টোটাল 77টা আসন এবং ষষ্ঠের মোট আসন সংখ্যা। এখন এই যে 77টা আসন বন্টন হবে, সেখানে ষষ্ঠ কিছু শর্ত আরোপ করেছে এবং এই বিষয়টা খুব স্পষ্টভাবে বর্ণনা করেছে। আমি এই বিষয়গুলো পড়বো না, জাস্ট তোমরা একটু ভিডিওটা পজ করে এটা পড়ে নিও। যদি মনে কোনো প্রশ্ন জাগে তবে ভিডিওর কমেন্ট বক্স তো ফাঁকাই রয়েছে, সেখানে তুমি অনায়াসে কমেন্ট করে যেতে পারো। এখন এই যে এত সহজ করে জাস্ট বর্ণনা করছে, সেখানে কিছু সতর্কতাও অবলম্বন করতে বলছে। সেটা হচ্ছে, যদি আবেদনের সময় তুমি মিথ্যা, ভুল, অসম্পূর্ণ তথ্য প্রমাণ করো, তবে তোমার আবেদনটা অগ্রহণযোগ্য হবে, বাতিল করে দিবে। ইভেন তুমি সাস্টে চান্স পাওয়ার পর ভোট
ভর্তি হওয়ার পরে তোমার তথ্য যদি মিথ্যা অথবা ভুল ধরা পড়লেও ভর্তিকৃত ছাত্রছাত্রী ভর্তি বাতিল হবে এবং তোমার বিরুদ্ধে যদি তোমার এই তথ্যগুলা অ্যাগ্রেসিভ হয়ে থাকে তবে আইনানুগ ব্যবস্থা নিবে। ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীকে গ্রুপ টেস্টে মাদকাসক্ত বলে প্রমাণিত হলে তোমার ভর্তির সুযোগ প্রদান করা হবে না। এই হচ্ছে সাস্টের টোটাল 2026 সালে অনুষ্ঠিত হয়ে যায় সার্কুলার। এখন এই সার্কুলারে কোনো বিষয় সম্পর্কে তোমার যদি আরো জানতে চাও তবে এখানে যোগাযোগের নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারবা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অথবা সাস্ট ভর্তি পরীক্ষার যে হেল্প ডেস্ক আছে যেগুলো আদৌ কোনো কার্যকরী না, আমি সাস্টের স্টুডেন্ট ডাইরেক্ট তোমাদের বলে দিতেছি, তো এখানে তোমরা যোগাযোগ করতে পারো। সর্বশেষ যেটা স্বায়ত্তশাসনের একটা নিদর্শন সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এখানে কারো হস্তক্ষেপ চলবে না। তো আশা করি তোমার এ টু জেড ভর্তি পরীক্ষার সার্কুলার সম্পর্কে ধারণা পেয়েছো। সো তোমরা তোমাদের প্রস্তুতি গোছালোভাবে নাও এবং ভর্তি পরীক্ষা দাও, সাস্টে চান্স পাও এবং সাস্টিয়ান হও। ধন্যবাদ সবাইকে।